স্যার অ্যাটেন্ডেন্স দিতে পারছি, বাট হলো আমার কনফার্মেশন মেইলটা আসেনি। স্যার আমারও আসেনি। কনফার্মেশন মেইল না আসলেও তোমরা যদি অ্যাটেন্ডেন্স দিতে পারো, ঠিক আছে, তাহলে তোমাদের ওখানে চলে আসে, কোনো সমস্যা নাই। জি কনফার্মেশন স্যার। মেইল না হলে যারা মেইল করতেছো আমার কাছে অবশ্যই আসতেছে, ঠিক আছে, টেনশন করার কিছু নাই। আমি এই যে দেখো অলরেডি 25 জনের ইমেল আইডি অলরেডি চলে আসছে, ঠিক আছে, 25 জন বা 26 জন অলরেডি দিয়ে রেসপন্স করে ফেলছো। স্যার আরেকবার কি দেওয়া যাবে? আমি ক্লাসের শেষে আবার দেই, কারণ এই বারবার দিতে গেলে আসলে হয়ে যাচ্ছে। আর তোমরা যারা আছো এখানে কি কপি করে দিতে পারো চ্যাট থেকে? দেখো তো, একটু ট্রাই করে দেখো তোমরা চ্যাট। কপি করা যায় না স্যার। ও আচ্ছা, ঠিক আছে, আমি আবার লাস্টে একটু দিব, ওয়েট করো। আচ্ছা, তো গতকালকে কতটুকু দেখানো হয়েছিল মনে আছে তোমাদের? গতকালকে আমরা যেটা দেখছিলাম, আমার যতদূর মনে আছে সেটা হলো যে আমরা টোটাল স্ট্যাটিক মোমেন্টটাকে কলাম স্ট্রিপ এবং হচ্ছে হলো মিডল স্ট্রিপে ভাগ করছিলাম। তো ভাগ করে আমাদের এটা ছিল হচ্ছে হলো ইসের মোমেন্ট গুলো, কলাম স্ট্রিপ এবং কি বলে স্প্যানের মোমেন্ট গুলো 211 বা 113 এগুলো। আর আমরা হচ্ছে কলাম স্ট্রিপ এবং মিডল স্ট্রিপে ভাগ করে দিয়েছিলাম টোটাল মোমেন্টটাকে। তো ওইখান থেকে আমি আজকে আবার শুরু করতেছি। স্যার আমার ফর্মটা স্যার ফিল আপ হয়েছে, স্যার সাবমিট হয়েছে, কিন্তু মেইল পাচ্ছি না স্যার। ওকে, এটা নিয়ে আর এখন কথা বলবো না, একদম লাস্টে, ঠিক আছে? আচ্ছা ওকে, সো আমাদের যেটা গতকালকে করছিলাম যে আমরা কলাম স্ট্রিপ এবং মিডল স্ট্রিপ এই দুইটা অংশে ভাগ করছিলাম আমাদের টোটাল মোমেন্ট গুলাকে। তো এখন আমাদের যেটা করতে হবে যে এই যে মোমেন্টটা আছে কিপ ফিটে আছে, তাই না? তো এই কিপ ফিটে সবগুলা মোমেন্ট আছে, সেটা কলাম স্ট্রিপের হতে পারে বা মোমেন্ট স্ট্রিপের হতে পারে। তো কালকে এখানে শেষ করছিলাম এরকম ভাবে যে আমাদের এটা হচ্ছিল কলাম স্ট্রিপের যে মোমেন্টটা আমরা এখানে দেখতেছি সেটা হচ্ছে পুরো কলাম স্ট্রিপে আসলে কতটুকু মোমেন্ট কাজ করে, দ্যাটস মিন এই 10 ফিটের উপরে কতটুকু মোমেন্ট কাজ করে। কিন্তু আমরা জেনারেলি যখন ডিজাইন করি, ডিজাইন করার সময় আমরা আগে দেখে আসছি যে আমরা কি ফিট পার ফিট, যে প্রতি ফিট স্ল্যাবের উইডথে কতটুকু মোমেন্ট কাজ করে, সেটা হচ্ছে হলো আমাদের ডিজাইনের সময় ব্যবহার করি। তো ওইটা করার জন্য আমরা নেক্সট স্টেপে যখন যাব, নেক্সট স্টেপটা হবে অনেকটা এরকম, সবাই একটু একটা একটা করে একটু মাথায় নাও। সেটা হচ্ছে কলাম স্ট্রিপ হচ্ছে 68 আর হচ্ছে 158। আচ্ছা, তাহলে কলাম স্ট্রিপ হচ্ছিল 68 হচ্ছে হলো আমাদের পজিটিভ মোমেন্ট ছিল, নেগেটিভ মোমেন্ট ছিল 158। আচ্ছা, তো ওইটা ছিল হচ্ছে পুরো 10 ফিটের উপরে। যে পুরো 10 ফিট হিসাবে যদি আমি স্ল্যাবটা চিন্তা করি, তাহলে ওইটা টোটাল মোমেন্ট। তাহলে পার ইউনিটে কতটুকু কাজ করবে সেটা আমরা ইজিলি করতে পারবো হচ্ছে যে 158.8 কিপ ফিট ডিভাইডেড 10 ফিট। তাহলে এটা আমরা পাবো হচ্ছে কিপ ফিট পার ফিটে। সো এটার ক্ষেত্রে পজিটিভ মোমেন্ট, আবার এই ক্ষেত্রে ইন্টেরিয়র নেগেটিভ মোমেন্ট যেটা, সেটাকে আমরা কিপ ফিট পার ফিটে পেয়ে যাচ্ছি, সেটাকে আমরা ডিজাইন মোমেন্ট বলতেছি, যে কিপ ফিট পার ফিটে বের করলাম। আচ্ছা, তো এটা হচ্ছে হলো কলাম স্ট্রিপের মোমেন্টটাকে আমি পার ফিটে ভাগ করে দিলাম। দেন আসে হচ্ছে মিডল স্ট্রিপেরটা। তো মিডল স্ট্রিপের মোমেন্টটা একটা চেক করে দাও এখানে কত। মিডল স্ট্রিপের মোমেন্টটা হচ্ছে হলো 45 আর হচ্ছে 52। এখন এই যে 45 আর 52 এটা আসলে কত ফিটের উপরে কাজ করতেছে, এটাকে আমরা বলতেছি মিডল স্ট্রিপের মোমেন্ট। মিডল স্ট্রিপ, তো এই যে কলাম স্ট্রিপ এর সাইডে দুইটা মিডল স্ট্রিপ আছে। তো টোটাল মিডল স্ট্রিপ উইথ যদি আমি বলি, তাহলে টোটাল মিডল স্ট্রিপ উইথ হচ্ছে হলো আমাদের এইখান থেকে এই পর্যন্ত ছিল হচ্ছে 24 ফিট। তাহলে 24 ফিট মাইনাস হচ্ছে কলাম স্ট্রিপ, তার মানে 14 ফিট হচ্ছে টোটাল মিডল স্ট্রিপ ছিল। তো এইটাকে আমরা যেটা করলাম যে 14 ফিটের হাফ এদিকে চিন্তা করছি, 14 ফিটের হাফ এইদিকে চিন্তা করছি। তার মানে টোটাল যে মিডল স্ট্রিপের মোমেন্টটা এটা আসলে কাজ করবে হচ্ছিল এই 7 ফিট এবং এই 7 ফিট দুইটার উপরেই। তো আমাদের পার ফিটে যদি নিতে হয় সেই ক্ষেত্রে আমরা মিডল স্ট্রিপের যে টোটাল উইডথ আছে 14 ফিট, এটা দিয়ে ভাগ দিলাম। সো পজিটিভ মোমেন্ট হচ্ছিল 45.6, এটাকে 14 দিয়ে ভাগ দিলাম। আর নেগেটিভ মোমেন্ট হচ্ছিল 52.9, এটাকে 14 দিয়ে ভাগ দিলাম। ভাগ দিলে আমরা যে মোমেন্টটা পাচ্ছি সেটা হচ্ছিল আমাদের ডিজাইন মোমেন্ট, যে কি ফিট পার ফিট। তো আমাদের হচ্ছিল ডিজাইনের শুরুতে ফার্স্টে এইভাবে
প্রতি ফিটে কতটুকু মোমেন্ট কাজ করে সেটা আমরা বের করব। তো এই জায়গাটা কি সবাই বুঝতে পারছো যে কিভাবে কলাম স্ট্রিপ এবং মোমেন্ট মিডল স্ট্রিপের মোমেন্টটাকে আমরা পার ফিটে বের করলাম? আচ্ছা, কোনো কমেন্ট নাই, তার মানে ধরে নিচ্ছি বুঝছো। আচ্ছা, এখন আমাদের বাকি যে কাজটুকু আছে সেটা খুবই সিম্পল। আমাদের যে ডিজাইন করা নর্মাল যে প্রসিডিউর, সেই প্রসিডিউর অনুযায়ী আমরা আগাবো। তো ফার্স্টে আমরা কলাম স্ট্রিপটাকে ডিজাইন করি। তো কলাম স্ট্রিপে মোমেন্ট আছে হচ্ছে হলো এইখানে নেগেটিভ মোমেন্ট, আর এটা হচ্ছে হলো পজিটিভ মোমেন্ট। তো ফার্স্টে আমরা হচ্ছে হলো পজিটিভ মোমেন্টের জন্য ডিজাইন করি। তো পজিটিভ মোমেন্টের জন্য জেনারেলি একটা স্ল্যাব যদি থাকে, স্ল্যাবের রিইনফোর্সমেন্ট দিতে হয় পজিটিভ রিইনফোর্সমেন্ট নিচে। এটা হচ্ছে হলো আমরা এই জন্য বলতেছি যে বটম বার, যে কলাম স্ট্রিপের পজিটিভ মোমেন্টের জন্য আমরা কতটুকু বটম বার দিব। তো এই ফর্মুলা আমরা সবাই মোটামুটি জানি স্টিল বের করার জন্য। তো আমাদের মোমেন্ট নিলাম 6.84 যেটা, আর এটা হচ্ছিল ফিটে কনভার্ট করার জন্য মাল্টিপ্লাই করলাম, ইঞ্চিতে কনভার্ট করার জন্য। আর বি আমরা ধরলাম হচ্ছে হলো 7.5 ইঞ্চ। আমাদের এটা থিকনেস কত ছিল মনে আছে? 9 ইঞ্চের মতো ছিল। সো আমরা কভার বাদ দিয়ে 7.5 ইঞ্চ ধরছি এখানে ডিটা। তো আমরা এস পাচ্ছি 0.22 ইঞ্চ স্কোয়ার পার ফিট, আর এ অ্যাসিউম করছি হচ্ছে হলো 1 ইঞ্চ। তো দেন হচ্ছে হলো এই এরিয়াটা থেকে আমরা এটাকে আবার রিক্যালকুলেট করলাম, করে দেন হচ্ছে আবার এস বের করলাম যে রিফাইনটা কত আসে। আর আমাদের সবসময় বলা আছে যে এস মিনিমাম আমাদের চেক করতে হবে, যেটা 0018 বিটি হচ্ছে হলো 60 কেএসআই রডের জন্য। তো এটা আসে 0.19 ইঞ্চি স্কোয়ার। তো এটা আমাদের যে রিকোয়ারমেন্ট তার থেকে কম, তার মানে আমরা এই রডটাই আসলে কন্ট্রোল করবে আমাদের ডিজাইনকে। সেটা যদি কন্ট্রোল করে তাহলে আমরা ইজিলি আমাদের স্পেসিং বের করতে পারবো। আমরা যদি নাম্বার 3 ইউজ করি রিইনফোর্সমেন্ট, তাহলে আমাদের 6 ইঞ্চ কন্টিনিউয়াস আমরা রিইনফোর্সমেন্ট দিতে পারবো। একইভাবে যখন টপ রিইনফোর্সমেন্ট দ্যাটস নেগেটিভ রিইনফোর্সমেন্ট ডিজাইন করব, তখন হচ্ছে আমাদের নেগেটিভ মোমেন্টটা নিতে হবে। সো 158/8 ডিভাইডেড 10 দ্যাটস 15.8। সো এটাও একইভাবে আমরা যখন করব, করে আমাদের এস পাবো, দেন হচ্ছে আমাদের রিইনফোর্সমেন্ট করতে পারবো, বের করতে পারবো স্পেসিংটা। তো এটা গেল হচ্ছে কলাম স্ট্রিপের ডিজাইন। বাকি এখনো আছে হচ্ছে মিডল স্ট্রিপের ডিজাইন। তো মিডল স্ট্রিপে যদি আমি চিন্তা করি, একইভাবে আমি নেক্সট স্টেপে গেলে মিডল স্ট্রিপে গেলাম। মিডল স্ট্রিপে গেলেও আমাদের সেম জিনিস, এখানে তেমন কোনো চেঞ্জ নাই। আমাদের বের করা আছে, মোমেন্ট বের করা আছে পজিটিভ এবং নেগেটিভ। তো পজিটিভ মোমেন্টের জন্য আমরা ডিজাইন করব, এস মিনিমাম চেক দিব। তো এই ক্ষেত্রে দেখো যে যেই রিইনফোর্সমেন্ট আসছে সেটা আসছে 0.10 ইঞ্চি স্কোয়ার পার ফিট, বাট এস মিনিমাম হচ্ছে হলো 0.19। তো এটা আসলে কন্ট্রোল করবে। তো এটা যেহেতু বড়, আমরা এটা দিয়ে আসলে ডিজাইন করব। তো যদি নাম্বার 3 দেই, একইভাবে আমরা স্পেসিং বের করতে পারবো। দেন টপ বারের ক্ষেত্রেও আমরা স্পেসিংটাকে ইজিলি বের করতে পারবো। তো এই জিনিস আমি খুব ডিটেলস যাচ্ছি না, কারণ এটা তোমরা এসিআই মেথড যখন করাইছি তখনও করাইছি, আর এটা তোমরা অনেক আগে থেকে করে আসতেছো। তো এইভাবে হচ্ছে আমরা মিডল স্ট্রিপ এবং কলাম স্ট্রিপের জন্য রিইনফোর্সমেন্ট ডিজাইন করলাম। ডিজাইন করে দেন হচ্ছে আমাদের একটা ড্রয়িং তৈরি করতে হবে, যে শর্ট ডিরেকশনে আমরা এখানে ক্যালকুলেশনগুলো করছি। সো শর্ট ডিরেকশনের রিইনফোর্সমেন্ট প্রোফাইলটা কিরকম হবে। তো এখানে 10 ফিট, 7 ফিট এবং 7 ফিট বলা আছে। তো এটা হচ্ছে কলাম স্ট্রিপ, আর দুই পাশের গুলো হচ্ছে মিডল স্ট্রিপ। তো আমরা যে রিইনফোর্সমেন্ট ডিজাইন করে আসলাম অলরেডি, তো এটা হচ্ছে বটম বার, বটম বার, এটা হচ্ছে টপ বার। আবার একইভাবে এটা হচ্ছে বটম বার, এটা হচ্ছে টপ বার, এটা হচ্ছে বটম, এটা হচ্ছে টপ। সো আমরা অলরেডি এই কলাম, সরি, এটা হচ্ছে কলাম স্ট্রিপ না মিডল স্ট্রিপ।
সো কলাম স্ট্রিপের জন্য আমরা অলরেডি বের করে আসছিলাম যে আমাদের কত লাগবে। নাম্বার 3 হচ্ছে হলো 6 ইন সেন্টার টু সেন্টার দিতে হবে। তো এটা হচ্ছে হলো কলাম স্ট্রিপের। আবার মিডল স্ট্রিপের ক্ষেত্রেও আমরা যখন পজিটিভ বার বের করছিলাম সেটাও আসলে নাম্বার 3 6 ইন সেন্টার টু সেন্টার ছিল, এই কারণে একই মার্কিং দিয়ে রাখছি সবগুলোকে যে নাম্বার 3 6 ইন সেন্টার টু সেন্টার। আর এখানে মিডল স্ট্রিপেরটা আমাদের হচ্ছিল নাম্বার 3 6 ইন সেন্টার টু সেন্টার, যেটা টপ বার মিডল স্ট্রিপেরটা। আর কলাম স্ট্রিপেরটা ছিল নাম্বার 4 4.5 ইঞ্চ সেন্টার টু সেন্টার। সো এটা হচ্ছে হলো রিভার প্ল্যান শর্ট ডিরেকশনের জন্য। তো এটা হচ্ছে হলো শর্ট ডিরেকশনের জন্য আমরা যদি রিইনফোর্সমেন্ট ডিজাইন করি এইভাবে করতে পারবো। আচ্ছা, এখন বলো এই পর্যন্ত ক্র্যাঙ্ক বার ইউজ করা হয় না কেন? এখানে ক্র্যাঙ্ক বারটা আমি দেখাই নাই এই কারণে যে তোমরা যখন ডিজাইন করবা অ্যাকচুয়াল বিল্ডিং এ সবসময় যে তুমি ক্র্যাঙ্ক ইউজ করবা এটাও ঠিক না। অনেক সময় দেখা যাবে যে ক্র্যাঙ্ক বার না ইউজ করে নর্মাল বার কাট অফ করতে হবে, ঠিক আছে? সেই সব ক্ষেত্রে আমরা ক্র্যাঙ্ক বার ইউজ করব না। তো এই জন্য আমি এখানে দেখানোর চেষ্টা করছি যদি আমরা ক্র্যাঙ্ক নাও করি সেই ক্ষেত্রে আমরা কিভাবে আসলে ডিজাইনটা করব, ঠিক আছে? কারণ সবসময় তুমি ক্র্যাঙ্ক বার ইউজ করতে পারবা ওইরকম না, কারণ তোমার রিইনফোর্সমেন্টের যদি ডায়ামিটার অনেক বড় হয় সেটাকে ক্র্যাঙ্ক করে উপরে অনেক সময় নেওয়া হয় না, ঠিক আছে? এই জন্য ক্র্যাঙ্কটা দেখানো হয় নাই তোমাদেরকে এখানে। নর্মাল যে রিইনফোর্সমেন্ট বার কাট অফ আছে বার কাট অফ করে দেখা আছে। আর এটা তোমরা মোটামুটি সবাই জানো, এটা এখন ডিটেইল এখানে দেখানোর কিছু নাই। সেটা হচ্ছে হলো এই যে কলাম স্ট্রিপের কথা বলতেছি, কলামের ফেস থেকে কতটুকু ডিস্টেন্স পর্যন্ত এটা যাবে এটা কি সবাই জানো? তোমরা কিন্তু আরসিসি অলরেডি পড়ে আসছে, একটা চ্যাপ্টারই পড়ে আসছে এটার উপরে। বন্ড অ্যাঙ্করেজ পড়ো নাই আরসিসি 1 এ? একজন তো অ্যাটলিস্ট বলতে পারতা এটাকে কি বলে, এলডিটাকে কি বলে? ডেভেলপমেন্ট লেন্থ। হ্যাঁ, তাহলে এই টার্মগুলো তো অ্যাটলিস্ট মাথায় রাখতে হবে। তো আমরা এখন অত ডিটেইলসে যাচ্ছি না যে একদম ডেভেলপমেন্ট লেন্থ কত বের করে, এটা তুমি যখন ডিটেইল ডিজাইন করবা সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই দিতে হবে। আমাদের যেহেতু এই কোর্সের এখনকার উদ্দেশ্য হচ্ছে হলো যে একটা 2 স্ল্যাব থাকে সেটাকে কিভাবে আমরা ডিরেক্ট ডিজাইন মেথডে করব অ্যানালাইসিস দেন ডিজাইন, সেটা আপাতত শেখা, ঠিক আছে? তো এখানে কিন্তু সব কিছু তোমাকে একদম ডেভেলপমেন্ট লেন্থ সহ করানো হচ্ছে না। তোমাদের আরসিসি কোর্সটা এইভাবেই ডিজাইন করা আছে যে তোমরা ছোট ছোট অংশে ভাগ করে আসলে টোটাল কন্টেন্ট গুলা শিখতেছো। আর তুমি যখন ফিল্ডে অ্যাপ্লাই করবা তখন কিন্তু তোমাকে সব একসাথে চিন্তা করতে হবে। তখন শুধু মোমেন্টের জন্য রিইনফোর্সমেন্ট বের করে আমি লেন্থ না দিলে তো ওয়ার্কাররা কাজ করতে পারবে না, ঠিক আছে? তো এগুলা জিনিস একটু মাথায় রাখো। আচ্ছা, তাহলে এটা কি কোনো প্রবলেম আছে তোমাদের এই পর্যন্ত? আমাকে বলো। স্যার পরীক্ষার সময় কি এটা আঁকতে হবে স্যার? আঁকতে হলে কি খুব কঠিন এটা? স্যার অনেক সময় সাপেক্ষ ব্যাপার স্যার। হাত স্যার ফ্রি হ্যান্ডে আঁকবো নাকি স্যার? হ্যাঁ, ফ্রি হ্যান্ড, অবশ্যই ফ্রি হ্যান্ড। এখানে কোনো স্কেলের ব্যাপার না। আমি এটা ড্রয়িং যেহেতু করছি পাওয়ার পয়েন্টে, সেই ক্ষেত্রে আমারটা এরকম হয়েছে। তোমরা ফ্রি হ্যান্ড রাখবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল আমাদের শর্ট ডিরেকশনের জন্য রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন। একইভাবে আমরা যদি এখন লং ডিরেকশনের জন্য আসি, সো লং ডিরেকশনের জন্য আমাদের, আমি একটু ব্যাকে যাই। লং ডিরেকশনের ক্ষেত্রে আমাদের মোমেন্ট কত ছিল? আমাদের লং ডিরেকশনের ক্ষেত্রে মোমেন্ট ছিল এটা 0.35 এম ও এল, ঠিক আছে? আর 0.65 এম ও এল। তো স্ট্যাটিক মোমেন্ট কত ছিল? স্ট্যাটিক মোমেন্ট ছিল আমাদের 402 কিপ ফিট। সো এটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে 402.8 কিপ ফিট। আমরা এখন লং ডিরেকশনে কিভাবে ডাটাটাকে এই মোমেন্টটাকে ট্রান্সফার করব কলাম এবং মিডল স্ট্রিপে সেটা দেখতে হবে। তো ফার্স্টে হচ্ছে হলো আমাদের ওই যে 402.8 কি ফিট, এটা হচ্ছে হলো স্ট্যাটিক মোমেন্ট। এই স্ট্যাটিক মোমেন্টটাকে আমরা পজিটিভ এবং নেগেটিভ মোমেন্টে ভাগ করে ফেললাম। যারা গতকালকে বুঝো নাই আবার জিনিসটা একটু বুঝে নাও। সো টোটাল স্ট্যাটিক মোমেন্টটাকে আমি লং ডিরেকশনে নেগেটিভ এবং পজিটিভ মোমেন্টে ভাগ করলাম, যেটা আমি ফ্যাক্টরটা বলে আসলাম 0.65 আর হচ্ছে হলো 35। আচ্ছা, তারপরে আমাদের যেটা করতে হবে
যে আসপেক্ট রেশিও বের করতে হবে যদি আমরা ল্যাটারালি ডিস্ট্রিবিউট করতে চাই। ডিস্ট্রিবিউট করার জন্য আসপেক্ট রেশিও আরেকটা ফ্যাক্টর লাগবে হচ্ছে আলফা এফ ওভার L2/L1। তো যেহেতু আমাদের কোনো ফ্লোর বিম নাই, তার মানে বিমের স্টিফনেস 0, দ্যাটস মিন এই ফ্যাক্টরটাও আসলে 0। তো এই ক্ষেত্রে এইটা করার পরে তুমি যেটা করবা যে তোমার কলাম স্ট্রিপ এবং মিডল স্ট্রিপে ভাগ করে ফেলবা তোমার স্ল্যাব সিস্টেমটাকে। তো কলাম স্ট্রিপ কতটুকু হবে তোমাদের কি মনে আছে? 10 ফিট, 5 ফিট, 5 ফিট। 5 ফিট কেন হবে, ব্যাখ্যাটা কি? দেখো আমি তোমাদের ক্লাস ম্যাটেরিয়াল গতকালকে দিয়ে দিয়েছি, ইভেন ভিডিও আমি একটু বিজি ছিলাম, রাতে দিয়ে দিয়েছি, ঠিক আছে, 8:30টার দিকে। যাই হোক, এটা ছিল হলো যে মিনিমাম ডিরেকশন বা লং ডিরেকশনের এলবাই ফুট, যে শর্ট স্প্যান বা হলো লং স্প্যান যেটাই হোক, এটার 1/4 মিনিমাম হলো 20 ফিট যেহেতু আছে, আমাদের এখানে হলো 5 ফিট হবে, এখানে 5 ফিট হবে। তো টোটাল হচ্ছিল কলাম স্ট্রিপ 10 ফিট। আর যেহেতু আমাদের সেন্টার থেকে সেন্টার এটার টোটাল ডিস্টেন্স কত ছিল? 20 ফিট ছিল না? এখানে ছিল টোটাল হলো 20 ফিট। তাহলে 20 ফিট যদি থাকে তাহলে এটা হবে 5 ফিট করে। টোটাল মিডল স্ট্রিপ হবে হলো উইডথ অফ মিডল স্ট্রিপ যদি আমি চিন্তা করি তাহলে হবে 20 ফিট মাইনাস হলো 10 ফিট, তার মানে হলো 10 ফিট। তো টোটাল মিডল স্ট্রিপ হলো 10 ফিট, যেহেতু আমাদের দুই দিকে দিতে হয় মিডল স্ট্রিপ অংশ। সো এখানে হলো 5 ফিট, এখানে হলো 5 ফিট। সো এটা হলো মিডল স্ট্রিপের। তো এখানে যখন তুমি এই ফ্যাক্টর দুইটা বের করলা, কলাম স্ট্রিপ মিডল স্ট্রিপের উইডথ বের করলা, এখন তোমার কাজ হলো এই টোটাল নেগেটিভ মোমেন্ট এবং টোটাল পজিটিভ মোমেন্টটাকে কলাম স্ট্রিপ এবং মিডল স্ট্রিপে ভাগ করে দেওয়া। তাহলে ফ্যাক্টরটা মাথায় রাখো, 1.2 হলো আসপেক্ট রেশিও, এটা হলো 0। এটা গতকালকে যেই কন্ট্রিবিউশন আমাদের ছিল এইখানে একই রকমই থাকার কথা, ঠিক আছে। তো আমি একটু যাই ব্যাকে। তো এইখানে তোমরা চলে আসবা এই গ্রাফটায়, কি বলে, চার্টটায়। এই চার্টে আসলে দেখো যে আমাদের এই ভ্যালুটা হলো 1.2 বলা আছে, আর এটা হলো 0। তো আমাদের ইন্টেরিয়র নেগেটিভ মোমেন্ট লাগবে, পজিটিভ মোমেন্ট লাগবে। তো যেহেতু 1.2, দেখো 0-র জন্য সবই হলো 0.75। তো ইন্টারপোলেশনের কিছু নাই, কনস্ট্যান্ট ভ্যালু। তো 1.2 এর জন্য 0.75 হবে। আর পজিটিভ মোমেন্ট এটাও 0, এটাও দেখো একটা কনস্ট্যান্ট ভ্যালু। এই কনস্ট্যান্ট ভ্যালুর কারণে এটাও ইন্টারপোলেশন দরকার নাই, 1.2 এর জন্য 0.6ই হবে। তো পজিটিভ মোমেন্ট হলো 0.6 আর ইন্টেরিয়র নেগেটিভ মোমেন্ট হলো 0.75। তো ওইটাই এখানে দেখো যে বলা আছে যে কলাম স্ট্রিপের ক্ষেত্রে আমাদের ফার্স্ট ফ্যাক্টর যেটা পজিটিভটা হলো 0.6 তার ফ্যাক্টর, আর 0.75 হলো নেগেটিভটা। তো এরপরে যে ক্যালকুলেশন সব মোটামুটি একই রকম। তো আমরা হলো এই মোমেন্টটা নেগেটিভ মোমেন্ট নিলাম, তার 75% কত আসে সেটা বের করলাম, এটাও ফ্যাক্টর একই 75। এটা মোমেন্ট বের করলাম, এটারও মোমেন্টটা বের করলাম। সো কলাম স্ট্রিপের পজিটিভ মোমেন্ট যদি 60% হয়, মিডল স্ট্রিপে নিতে হবে কতটুকু? 40%। সো মিডল স্ট্রিপের মোমেন্টটা আমরা বের করতে পারবো। আবার নেগেটিভ মোমেন্টের 75% ক্যারি করতেছে হলো আমার কলাম স্ট্রিপ, তাহলে মিডল স্ট্রিপকে নিতে হবে হলো বাকি 25%। এটার ক্ষেত্রেও একই কথা, 75 এবং 25%। তো এখানেও আমরা যেটা পেয়ে গেলাম সেটা হলো কিপ ফিটে সবগুলো মোমেন্ট পাচ্ছি। কিপ ফিট এই পুরো অংশ জুড়ে মিডল কলাম স্ট্রিপ যদি চিন্তা করি, কলাম স্ট্রিপের পুরো এই উইডথের জন্য টোটাল মোমেন্ট কত সেটা পেয়ে গেছি। এখন আমাকে পার ফিটে কনভার্ট করতে হবে। সো পার ফিটে কনভার্ট করতে গেলে আমরা আগেটাই যেরকম করলাম যে পার ফিটে কনভার্ট করে যে এটাকে 10 দিয়ে ভাগ করছি, যেহেতু আমাদের 10 ফিট হচ্ছিল কলাম স্ট্রিপ, আর এটার টোটাল মিডল স্ট্রিপ হচ্ছিল 5 + 5 10 ফিট। সো এখানেও 10 ফিট দিয়ে ভাগ করলাম।
ভাগ করে দেন হচ্ছে হলো আমরা এখান থেকে কলাম স্ট্রিপের জন্য ডিজাইন করলাম। এই জায়গাটা একটু মাথায় রাখো, অনেকে এই জায়গায় ভুল করতে পারো। সেটা হচ্ছে হলো কলাম স্ট্রিপের জন্য একটা ডিজাইন হবে, আবার যখন আমরা মিডল স্ট্রিপ করব মিডল স্ট্রিপের জন্য আরেকটা ডিজাইন হবে রিইনফোর্সমেন্ট। ঠিক আছে? তো এই ক্ষেত্রে তোমাদের দেখো যে ডি যেটা আছে ইফেক্টিভ ডেপথ, এটা কত ধরা আছে? 8 ইঞ্চ, তাই না? আর আগেরটা কত ধরা ছিল মনে আছে? 7.5 ইঞ্চ। তো এটা আমি যদিও একদম ফার্স্ট অঙ্ক যখন করাইছিলাম তোমাদের এসিআই মেথডে, তখন আমি বলছিলাম যে যেদিকে মোমেন্ট বেশি হয়, ঠিক আছে, সেদিকে কি করতে হয়? ডেপথ বেশি না কম দিতে হয়? যেদিকে মোমেন্ট বেশি হয়, যে ডিরেকশনে পজিটিভ তোমার হচ্ছে লং অথবা শর্ট ডিরেকশনে, এটাই তোমার মোমেন্ট বেশি ক্যারি করতে হবে, সেখানে হচ্ছে তুমি বেশি ইফেক্টিভ ডেপথ দিবা। তো এখানে দেখো আমাদের শর্ট ডিরেকশনে হচ্ছে 325 আর লং ডিরেকশনে হচ্ছে 408। এই কারণে আমরা যেটা করছি যে লং ডিরেকশনের ক্ষেত্রে, ঠিক আছে, ডি ইফেক্টিভ বা ডি ইফেক্টিভ ধরো বা যাই ধরো, সেটা ধরছি আমাদের 9 ইঞ্চ ছিল হচ্ছে স্ল্যাব থিকনেস, কভার বাদ দিছি হচ্ছে 1 ইঞ্চ, তার মানে আসতেছে 8 ইঞ্চ। এটা হচ্ছে লং ডিরেকশনের ক্ষেত্রে। আর শর্ট ডিরেকশনের ক্ষেত্রে আমরা যেটা করতেছি যে আমাদের 9 মাইনাস 1.5 ইঞ্চ ধরতেছি, যার কারণে 7.5 ইঞ্চ ধরতেছি। তার মানে যখন রিইনফোর্সমেন্ট দিবা, যখন স্ল্যাবে হচ্ছে রিইনফোর্সমেন্ট প্রোভাইড করবা, লং ডিরেকশনের যে রিইনফোর্সমেন্ট সেটা নিচে থাকবে, আর শর্ট ডিরেকশনের রিইনফোর্সমেন্ট গুলো উপরে থাকবে, রিলেটিভলি উপরে, যার কারণে তার ইফেক্টিভ ডেপথ হচ্ছে কিছুটা কম ধরতেছি, আমরা 7.5 ধরতেছি। তো এই পর্যন্ত যদি চিন্তা করো তাহলে হচ্ছে ধরো 8 ইঞ্চ, আর যদি এই পর্যন্ত চিন্তা করো এটা হচ্ছে 7.5 ইঞ্চ। এটা হচ্ছে খুবই কি বলবো ডিটেইল থিং, যেটা তোমরা ডিজাইনের সময় ভুল করে ফেলো আর কি। যেহেতু এটা একটা একাডেমিক কোর্স, সেই ক্ষেত্রে হয়তো বা তোমাদের কিছু মার্কস কম বেশি হবে যদি কেউ হচ্ছে এটা না করো। আর যদি ধরো দুইটাই 8 ইঞ্চি দিয়ে তুমি করলা, অ্যাজ এ ম্যাথ এটা ভুল হবে না, বাট কিছু মার্কস তোমাদের হয়তো বা ওইখান থেকে ডিডাকশন হবে আর কি। ঠিক আছে? তো আমি যেটা মেইনলি তোমাকে এখন বলতে চাচ্ছি সেটা হলো এই ম্যাথটা সবাই কি বুঝতে পারছো? তোমরা গতকালকে বলছিলা যে স্যার আমরা একটু দেখি, দেখলে বুঝতে পারবো। কয়জন দেখছো আমাকে একটু বলো তো, কয়জন? জাস্ট টেন্টেটিভলি বলো যে দেখছো কয়জন। সম্পূর্ণ দেখি নাই স্যার। বুঝি নাই। সম্পূর্ণ দেখা হয় নাই স্যার। তাহলে তোমাদেরকে এই যে ক্লাস লেকচার যেই দিন আমি চেষ্টা করি উইদিন 1 আওয়ারের মধ্যে তোমাদেরকে ভিডিওটাও দিয়ে দেওয়ার জন্য, গতকালকে একটু বিজি ছিলাম যার কারণে আমি রাতে দিচ্ছি। তোমাদের কোর্স ম্যাটেরিয়াল তোমাদের গতকালকে যে ক্লাস হয়েছে তারও আগে আমি কিন্তু আপডেট করে দিচ্ছি। ঠিক আছে? তোমরা যদি আরসিসি ফেলে রাখো, আমি তোমাদেরকে 100%-এর মধ্যে 100% বলতেছি আরসিসিতে কিন্তু খুবই খারাপ করবা। আরসিসি কোর্সটা খুব মজার যদি তুমি কন্টিনিউ করতে পারো বা ফলো করতে পারো, আদারওয়াইজ কিন্তু তুমি পরে ট্যাকেল দিতে পারবে না তোমরা। এটা কোর্স তোমাকে মানে সবচেয়ে কঠিন যে জিনিসগুলো আছে সেগুলো এখন যাচ্ছে, তারপরের অংশগুলো আমি বলবো যে আরো রিলেটিভলি একটু ইজি। ঠিক আছে? স্ল্যাব ডিজাইনটাই এখানে বেশি, স্পেশালি ডিরেক্ট ডিজাইন মেথডটা। আচ্ছা যাই হোক, এখন আমি যেটা করব সেটা হচ্ছে নেক্সট যে প্রবলেমটা আছে সেটা চলে যাব। তো এটা হচ্ছে লং ডিরেকশন শেষ করি আমি, তারপর বলো। লং ডিরেকশনের জন্য আমরা যখন রিইনফোর্সমেন্ট ডিজাইন করব, রিইনফোর্সমেন্ট ডিজাইনের পরে আমাদের আরেকটা ড্রয়িং এরকম থাকবে যে লং ডিরেকশনের জন্য আমাদের রিইনফোর্সমেন্টের প্রোফাইলটা কিরকম। আচ্ছা, তোমাদের যখন পরীক্ষায় অঙ্ক আসবে অ্যাজ এ ম্যাথমেটিক্স হিসাবে এটা আসে আসলে অ্যানালাইসিস হিসাবে, তখন তোমাদেরকে একদম ফুল করতে দেওয়া হবে না। হয়তো আমি শুধু বলবো যে লং ডিরেকশনের জন্য ক্যালকুলেশন করো অথবা শর্ট ডিরেকশনের জন্য করো। ঠিক আছে? তো অঙ্ক অত বড়, এটা থেকে ভয় পাওয়ার কিছু নাই। তোমাদের মার্কস অনুযায়ী টাইম অনুযায়ী ম্যাথের ভলিউম হবে।
তো প্রসিডিউর বুঝছো কিনা সেইটা আগে কনফার্ম করো, পরীক্ষায় কি করবা সেটা নিয়ে পরে চিন্তা করবা, ঠিক আছে? আচ্ছা এখন কুইকলি বলো কে জানে কি বলতে চাচ্ছিলা। কলাম স্ট্রিপ, তারপর হচ্ছে মিডল স্ট্রিপ, যেটা ক্যালকুলেশন করতে হয় সব সময় তো স্যার। স্ল্যাব গুলো যে স্ল্যাবের লেন্থ সব ক্ষেত্রে তো স্যার এক হবে এরকম তো না স্যার, ভিন্ন ভিন্ন হতে পারে। সেক্ষেত্রে কলাম স্ট্রিপ মিডল স্ট্রিপটা কিভাবে বের করবো? সেটা তো আমি যখন এটার কলাম স্ট্রিপ এবং মিডল স্ট্রিপের অঙ্ক করালাম তখন তো বললাম, এটা একদম ফার্স্টের দিকেই বলছি। এখানে একটু ভালো করে খেয়াল করো, তুমি যেটা কোশ্চেন করছো এটা অবশ্যই ভালো কোশ্চেন। সেটা হলো যে যদি তোমার ভিন্ন ভিন্ন হয়, তুমি যেটা বলতেছো যে সব তো আসলে 20 ফিট কনফার্ম নাও হতে পারে, যেমন এটা L2 আর L2 প্রাইম ভিন্ন ভিন্ন হচ্ছে, তাই না? ধরো এটা হচ্ছে হলো 20 ফিট, এটা হচ্ছে হলো 24 ফিট। তো এখানে যেটা বলা আছে যে এটা ধরো দুইটারই 20 ফিট, আমি খুব সিম্পল হিসাবে চিন্তা করলাম যে এইদিকে হলো 20 ফিট লেন্থ, তাহলে এই কলাম স্ট্রিপের যে লেন্থটা হবে এটা হবে এইদিকে 20, এদিকে হচ্ছে হলো 20, তাহলে 20/4 আর 20/4 এর মধ্যে যেটা মিনিমাম হয় তার মানে এটা হবে 5 ফিট। আর এটার ক্ষেত্রে কত হবে বলো তো? 20 আর 24, তার মানে এটা হচ্ছে হলো মিনিমাম অফ 20/4 হবে আর হচ্ছে হলো 24/4 হবে। তো এটার ক্ষেত্রে 5, তো এটাও 5 ফিট 5 ফিট, তো আলটিমেটলি 10 ফিট হবে। সো তোমার যদি লেন্থ ভিন্নও হয় কোনো সমস্যা নাই, তোমার হচ্ছে হলো যেটা হচ্ছে হলো মিনিমাম আসে সেটা দিয়ে করবা, ঠিক আছে? এখন ধরো এখানে যদি কথার কথা ধরো হচ্ছে হলো 30 ফিট হয় তাহলে কি হবে বলো তো? 6 হবে। এটা ধরো 6। 4, তো আমরা 24 রাখি, তাহলে তখন হচ্ছে হলো এটা 6 ফিট হয়ে যাবে, ঠিক আছে? তখন 11 ফিট হবে। তো তোমার যে লেন্থ দেওয়া আছে তুমি জাস্ট খালি এই জিনিসটা একটু খেয়াল রাখবে যে স্মলার অফ লং স্প্যান আর হচ্ছে শর্ট স্প্যানের 1/4, এই জিনিসটা মাথায় রাখলেই সমস্যা হওয়ার কথা। মিডল স্ট্রিপ তাহলে কিভাবে হবে স্যার? মিডল স্ট্রিপ তো করতে পারবো না। যে তোমার টোটাল প্যানেল টু প্যানেল ডিসটেন্স নিবা, সেখান থেকে কলাম স্ট্রিপের লেন্থ বাদ দিবা, বাদ দিলে যা পাবা সেটা হচ্ছে মিডল স্ট্রিপ। সো ওটার হাফ এখানে হবে, হাফ এদিকে হবে। স্যার দুই পাশে অর্ধেক মানে অর্ধেক চেঞ্জ হলে কোনো সমস্যা হবে না? চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না স্যার? এইখানে হচ্ছে এখন 11 ফিট কথার কথা, ঠিক আছে? যেটা আমরা হিসাব করলাম 11 ফিট কি কলাম স্ট্রিপ, আর এটার হচ্ছে 20 ফিট, এটা হচ্ছে 24 ফিট, তাহলে এই প্যানেল থেকে এই প্যানেলের সেন্টারের ডিসটেন্স কত হবে বলো? এখানে হচ্ছে 10 ফিট আর এখানে হচ্ছে 12 ফিট, তাহলে 22 ফিট। তাহলে 22 ফিট মাইনাস হচ্ছে 11 ফিট, তার মানে হচ্ছে 11 ফিট হচ্ছে আমার টোটাল মিডল স্ট্রিপের উইডথ। তাহলে এদিকে হচ্ছে 5.5 ফিট, এদিকে হচ্ছে 5.5 ফিট, ঠিক আছে? ক্যালকুলেশনটা খুব সিম্পল, তুমি জাস্ট খালি মাথায় রাখতে হবে যে আমাদের কলাম স্ট্রিপের হাফ হবে হচ্ছে ই করে আর কি, লং স্প্যান বা শর্ট স্প্যান যেটাই হোক সেটা 1/4 করে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা নেক্সট যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা করাবো এটাতে মেইনলি তোমরা, আমি রিইনফোর্সমেন্ট ডিজাইন এটা নিয়ে খুব একটা বদার্ড না, আমি হচ্ছে তোমাদেরকে দেখাতে চাচ্ছি যে কিভাবে মোমেন্ট ক্যালকুলেট করবা, কারণ এইটাই ঝামেলা হয় বেশি। সো নেক্সট প্রবলেমটা হচ্ছে আমাদেরকে বলছে যে একই জিনিস, আমি একই প্ল্যান রাখছি, সবকিছু একই রাখছি, শুধু বলা আছে যে ডিজাইন অ্যান্ড এক্সটেরিয়র ফ্ল্যাট প্লেট প্যানেল উইথ এইচ বিম। আমাদের আগেরটা ছিল ইন্টেরিয়র প্যানেল এবং কোনো এইচ বিম ছিল না, আমি সেম প্রবলেম সাথে জাস্ট অ্যাড করছি হচ্ছিল যে এইচ বিম আছে 16 ইঞ্চি এবং 22 ইঞ্চি সাইজের একটা হচ্ছিল এইচ বিম আছে, আর বাকি যে কন্ডিশন সব সেম আছে, যে 20 ইঞ্চি কলাম সাইজ, তারপরে লোড হচ্ছিল 24 PSF, তারপরে সেলফ ওয়েট তো আছেই, আর ম্যাটেরিয়াল এগুলো সবই সেম রাখছি। আচ্ছা এখন এইচ বিম যখন থাকবে তখন আমাদের যে মিনিমাম থিকনেস এটার আসলে কন্ডিশনটা চেঞ্জ হয়ে যায়, তোমরা মোটামুটি সবাই জানো। সো আমরা ফার্স্টে দেখি যে মিনিমাম থিকনেসটা কত হবে। তো আমরা কর্নার চিন্তা করলাম, ইন্টেরিয়র প্যানেল চিন্তা করলাম, এই সবগুলোর জন্য এখন মিনিমাম কত হবে। তো ফার্স্টে হচ্ছিল কর্নারের জন্য ln/33,
ধরছি, আর হচ্ছে ইন্টেরিয়র প্যানেলের জন্য ln/33 ধরছি। এখন দেখি যে কিভাবে আসলে ধরলাম এটা। সো আমাদের এখানে যেটা বলা আছে যে ওটা একটা ফ্ল্যাট প্লেট স্ল্যাব এবং এইচ বিম আছে। তো আমি যে মিনিমাম থিকনেসটা এখান থেকে সরাসরি ক্যালকুলেট করছি সেটা হচ্ছে যে মিনিমাম থিকনেস অফ স্ল্যাব উইদাউট ইন্টেরিয়র বিম, কোনো ইন্টেরিয়র বিম নাই এরকম স্ল্যাবের জন্য আমরা এটা ধরতে পারি। তো আমাদের উইদাউট ড্রপ প্যানেল, আমাদের কোনো ড্রপ প্যানেল নাই কলামে। এখন হচ্ছে ইন্টেরিয়র প্যানেল আর হচ্ছে এক্সটেরিয়র প্যানেল, ঠিক আছে। এখন আমাদের কি এইচ বিম আছে না এইচ বিম নাই? প্রবলেমে বলা ছিল যে আমাদের উইথ এইচ বিম, আর আমাদের 60 KSI হচ্ছে স্টিলটা, তাহলে আমাদের এটা হচ্ছে ln/33, আর ইন্টেরিয়র প্যানেল এটা হচ্ছে ln/33, যার কারণে আমি দুইটাই ln/33 নিলাম। আচ্ছা, তো গেল। তো এখান থেকে আসতেছে ln/33। তো ln হিসাবে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে যে লং ডিরেকশনের স্প্যানটা কত, কারণ শর্ট ডিরেকশনেরটা কম হবে, এটা স্বাভাবিক। তো সেখান থেকে আমাদের আসতেছে 8.5 ইঞ্চ। তো যেহেতু দুইটাই 8.5 ইঞ্চ আসছে, আমরা হচ্ছে 8.5 ইঞ্চটাই নিলাম। তো আগে যখন এইচ বিম ছিল না তখন দেখো 9 ইঞ্চ আসছিল, সেম প্রবলেম, কিন্তু 9 ইঞ্চ আসছিল থিকনেস। এখন আমাদের আসতেছে হচ্ছে 8.5 ইঞ্চ। তো আমরা যদি একইভাবে এখন লোড ক্যালকুলেশন করি, আমি এই জায়গাগুলো একটু কুইক যাব, সবাই আগের জিনিসটা বুঝছো যেহেতু। যে ফার্স্টে আমরা আমাদের ডেড লোড বের করলাম, যে 8.5 ইঞ্চ যেটা থিকনেস সেটা, লাইভ লোড বের করলাম, দেন হচ্ছে টোটাল লোড বের করলাম। তারপরে শর্ট ডিরেকশন এবং লং ডিরেকশনের জন্য তার যে মোমেন্ট আছে, স্ট্যাটিক মোমেন্ট, এইটা বের করতে হবে। তো এটা বের করার জন্য আমরা স্ল্যাবটাকে আগে ফার্স্টে চিনি। আমাদের বলছে যে একটা এক্সটেরিয়র স্ল্যাবের জন্য ডিজাইন করতে। তো এক্সটেরিয়র স্ল্যাবের জন্য যদি ডিজাইন করতে বলে, আমরা ফার্স্টে দেখি যে শর্ট ডিরেকশন কোনটা হবে। শর্ট ডিরেকশন হচ্ছে এইদিকে। তো আমাদের কি ফার্স্টে আমরা বলছিলাম যে আমরা ফ্রেমে ভাগ করে ফেলি, তাই না? যে কোনো একটা স্ল্যাবকে পাওয়ার পরেই কলাম স্ট্রিপ এবং মিডল স্ট্রিপে ভাগ করে ফেলতে হয়। তো এটা কিন্তু মানে এইদিকে আর কোনো স্ল্যাব নাই, তাহলে এটাকে ভাগ কিভাবে করব? একটা অংশ থাকবে হচ্ছে কলাম স্ট্রিপ আর একটা অংশ থাকবে মিডল স্ট্রিপ। এটা কিন্তু দুই দিকে মিডল স্ট্রিপ থাকবে না, কারণ হচ্ছে এটা আগে দিকে স্ল্যাবই নাই। তো টোটাল মিডল স্ট্রিপটা এখানে আসবে। আচ্ছা, তার মানে এইটার যে স্ল্যাব আছে, স্ল্যাবটা বেসিক্যালি এই এতটুকুকে আমাকে ডিজাইন করতে বলছে। আর এই যে স্ল্যাবের পোর্শন, এটা কিন্তু যদি ইন্টেরিয়র বলতো আমাকে, এই স্ল্যাবের অংশটুকু বলতো এই কলামের পাশে ইন্টেরিয়র, তখন এই অংশটুকু আসবে। তো যখন এই ইন্টেরিয়র স্ল্যাবটা তুমি ডিজাইন করবা, তখন এই অংশ প্লাস এই অংশ আসবে। যেহেতু আমাকে এক্সটেরিয়র বলছে, আমাদের এই হাফ যে স্ল্যাব এটা আসলে ডিজাইন করতে হবে। তো এটার জন্য দেখি এখন শর্ট ডিরেকশনের মোমেন্ট কত। শর্ট ডিরেকশনের মোমেন্টের তার এলএন যেটা আছে, দ্যাটস মিন স্প্যানটা হচ্ছে আমাদের 20 ফিট মাইনাস হচ্ছে 20 ইঞ্চি কলাম সাইজ। আর উইডথটা ভালো করে বুঝতে হবে। উইডথ কিন্তু আর এখন সেন্টার টু সেন্টার, এদিকে তো স্ল্যাব নাই, এদিকে সেন্টারও নাই। তো এটা হবে প্যানেলের সেন্টার থেকে কলামের রেইজ পর্যন্ত টোটাল ডিস্টেন্সটা, এটা হবে আমাদের L2 বলতেছি, এখানে L2 লিখি। সো L2, তো এটা কত? 24 ফিট। যেহেতু আমাদের সেন্টার থেকে সেন্টার কলাম ডিস্টেন্স 12 ফিট হচ্ছে কলামের সেন্টার থেকে এই প্যানেলের সেন্টার পর্যন্ত 12 ফিট ডিস্টেন্স। আর কলাম যেহেতু 20 ইঞ্চি, কলাম হচ্ছে 20 ইঞ্চি স্কোয়ার, তাহলে এটার সেন্টার থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 10 ইঞ্চি। তাহলে এই 12 ফিট 10 ইঞ্চি, সরি, সো এই 12 ফিট 10 ইঞ্চি এটা হচ্ছে আমাদের উইডথ। তো আমরা যদি উইডথ জানি এবং স্প্যান জানি, তাহলে আমরা ইজিলি আমাদের শর্ট ডিরেকশনের স্ট্যাটিক মোমেন্টটা বের করতে পারবো। আর লং ডিরেকশন যখন চিন্তা করব, আচ্ছা শর্ট ডিরেকশনটা কি সবাই বুঝতে পারছো? আচ্ছা, তো তাহলে আমি এটা ক্লিয়ার করে ফেলি। দেন হচ্ছে আমাদের লং ডিরেকশন। লং ডিরেকশনের ক্ষেত্রে আমাদের কোনটা আসলে লং ডিরেকশন? এটা লং ডিরেকশন। তো লং ডিরেকশনের ক্ষেত্রে কি কোনো সমস্যা আছে? সেন্টার থেকে সেন্টারে যখন ফ্রেমে ভাগ করব, আমরা এইভাবে চিন্তা করতে পারি। তো এদিকেও
স্ল্যাব আছে, এদিকেও স্ল্যাব আছে লং ডিরেকশনে। সো লং ডিরেকশনের ক্ষেত্রে আমাদের উইডথ কত হবে? L2 হবে হচ্ছে হলো এটার সেন্টার থেকে এটার সেন্টার পর্যন্ত, দ্যাটস মিন 20 ফিট, এটাই সমস্যা নাই। আর এলএনটা হচ্ছে হলো আমাদের স্প্যান যেটা, তো 24 ফিট। তো 24 ফিট মানে হচ্ছে হলো কলামের উইডথটা আমরা বাদ দিলাম। তো আমাদের L2 জানা থাকলো, এলএন জানা থাকলো, আমরা ইজিলি স্ট্যাটিক মোমেন্টটা বের করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে হলো আমাদের স্ট্যাটিক মোমেন্ট বের করা। আচ্ছা, তোমাদের কি এরপরে ক্লাস আছে আজকে? যদি না থাকে আমাকে একটু জাস্ট 15টা মিনিট দাও, কারণ তোমাদের সাথে আসলে অন্য কথা বলে আমি একটু পিছিয়ে আছি তোমাদের ক্লাসটায়। আমি জাস্ট এই ম্যাথটা কিভাবে মোমেন্ট ডিস্ট্রিবিউশন করে এতটুকু দেখায় দিয়ে ছেড়ে দিই, তাহলে তোমরা একটু কষ্ট করে থাকো। আচ্ছা, তো এটা হচ্ছে হলো আমাদের মোমেন্ট কিভাবে আমরা শর্ট ডিরেকশন এবং লং ডিরেকশনের স্ট্যাটিক মোমেন্টটা বের করে ফেললাম। আচ্ছা, তো স্ট্যাটিক মোমেন্ট বের করার পরে আমাদের নেক্সট যে কাজটা থাকে সেটা হলো যে স্ট্যাটিক মোমেন্টটাকে একটা পোরশন পজিটিভ মোমেন্ট, একটা পোরশন নেগেটিভ মোমেন্ট হিসাবে দিতে হয়। সো আমাদের এখন ওই কাজটা করতে হবে। আমি খুব ভালো করে তোমাদেরকে একটু বোঝার জন্য বলবো এই জায়গাটা, ঠিক আছে? এই জায়গাটাই তোমাদের একটু ঝামেলা লাগতে পারে। আমি যদি এই জায়গার ফ্রেমটাকে কেটে ফেলি, এটাকে দেখতে কেমন হবে? এখানে একটা বিম থাকবে, দ্যাটস মিন এইচ বিম। তারপরের যেই কলামটা, এখানে হচ্ছে একটা কলাম থাকবে, এরকম হওয়ার কথা তো, তাই না? এখানে একটা কলাম, এইচ বিম থাকবে, স্ল্যাব থাকবে। এখানে হচ্ছে হলো শুধু কলাম থাকবে, যেহেতু কোনো ইন্টেরিয়র বিম নাই। আচ্ছা, আর যদি এই দিকে কেটে ফেলি তাহলে কেমন দেখা যাবে? তাহলে দেখা যাবে হচ্ছে হলো আমাদের স্ল্যাব আছে, স্ল্যাবের এখানে আমরা যদি এখানে চিন্তা করি জাস্ট কলাম আছে, তাই না? কলাম আছে, এখানে কোনো বিম নাই এই মাঝখানের অংশগুলোতে। এখানে একটা এইচ বিম আছে, ওই এইচ বিমটা আমরা হয়তো দেখতে পাবো, একটা এইচ বিম আছে। তো মেইনলি আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো সাপোর্ট কন্ডিশনটা কিরকম হবে। যখন আমি এই লং ডিরেকশন চিন্তা করতেছি, লং ডিরেকশনের ক্ষেত্রে আমার এরকম আসতেছে হচ্ছে হলো তোমার স্প্যানের সাপোর্ট কন্ডিশন, যে এখানে যে একটা এইচ বিম থাকতেছে, ফ্রি কন্ডিশন, এদিকে আর কিছু নাই, এদিকে কন্টিনিউ করতেছে। আর যখন আমি শর্ট ডিরেকশন চিন্তা করতেছি, শর্ট ডিরেকশনের এদিকেও কন্টিনিউ করতেছে, এদিকেও কন্টিনিউ করতেছে। আর এটা হচ্ছে হলো আমাদের শর্ট ডিরেকশনের ক্ষেত্রে। ঠিক আছে? তো এই জিনিসটা কি সবাই বুঝতে পারছো? কারণ আমাদের এটা এখন লাগবে যখন আমরা মোমেন্ট গুলা ডিস্ট্রিবিউট করব। তাহলে এখন আমরা আসি যে আমরা শর্ট ডিরেকশন এবং লং ডিরেকশনে কিভাবে হচ্ছে হলো ভাগ করব। আমি এইটা রাখলাম আপাতত এখানেই। আচ্ছা, এখন আমার এখানে আসো, আমাদের কি এক্সটেরিয়র প্যানেল বলছে না ইন্টেরিয়র প্যানেল বলছে? রেসপন্স করো যে কোনো একজন। তাহলে আমরা যখন মোমেন্ট ডিস্ট্রিবিউট করব আমরা কোথায় যাব? এক্সটেরিয়র প্যানেল। হ্যাঁ, এই জায়গাটায় সবাই একটা মোটামুটি অনেক সময় ভুল করে ফেলো যে এক্সটেরিয়র প্যানেল, ঠিক আছে? এক্সটেরিয়র প্যানেল এবং এক্সটেরিয়র স্প্যান, এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। স্প্যান এক্সটেরিয়র আর হচ্ছে হলো প্যানেল এক্সটেরিয়র, এই জিনিসটা ভালো করে এখন এই যে যেটা বললাম সেটা দেখি। সো ফার্স্টেই আসি আমরা হচ্ছে হলো লং ডিরেকশনের ক্ষেত্রে। লং ডিরেকশনের ক্ষেত্রে স্প্যানটা আসলে চিন্তা করো, স্প্যানটা কি ইন স্প্যান না? শেষ, এখানে শেষ হয়ে গেছে, আর কিছু নাই। তার মানে এটা এক্সটেরিয়র স্প্যান। তাহলে এক্সটেরিয়র স্প্যানটার জন্য আমাদের ডিস্ট্রিবিউশন হবে এইগুলো। আর যখন এইটা শর্ট ডিরেকশন আসতেছি, এটা একটা ইন্টেরিয়র স্প্যান। প্যানেল এক্সটেরিয়র ইটসেলফ ঠিক আছে, কিন্তু স্প্যানটা হচ্ছে হলো ইন্টেরিয়র। তাহলে এটা হচ্ছে ইন্টেরিয়র স্প্যানের জন্য ডিস্ট্রিবিউশন। এটা কি বোঝা গেছে কথাটা? প্যানেল এবং স্প্যান এই দুইটা জিনিস, একটা হলো প্যানেল আর একটা হচ্ছে স্প্যান।
তোমরা কি বুঝতে শর্ট পারছো? ডিরেকশন বরাবর কি প্যান করে? দেখো এইটা যদি আমি এই ডিরেকশনে চিন্তা করি, এটাই কি আমার শেষ স্প্যান না? তাহলে এটাকে আমরা বলতেছি এক্সটেরিয়র স্প্যান। আবার এইটা কি হবে তাহলে? ইন্টেরিয়র স্প্যান। আবার এই ডিরেকশনে যখন যাব, এইটা হচ্ছে হলো এক্সটেরিয়র স্প্যান, এটা হচ্ছে হলো ইন্টেরিয়র স্প্যান। তো আমাদেরকে আসলে ডিজাইন করতে বলছে হলো এই স্ল্যাবটা। তো এই স্ল্যাবটায় এই ডিরেকশনে যখন যাচ্ছি, এটা হচ্ছে হলো ইন স্প্যান বা এক্সটেরিয়র স্প্যান। আর যখন এই ডিরেকশনে যাচ্ছি, তখন এটা হচ্ছে একটা ইন্টেরিয়র স্প্যান। তো এই জিনিসটাই তোমাকে এখানে আমি বোঝানোর চেষ্টা করছিলাম যে যখন লং ডিরেকশনের এটা হচ্ছে হলো এক্সটেরিয়র স্প্যান, তার মানে স্প্যানটা শেষ হয়ে গেছে, আর কন্টিনিউ করতেছে না এইদিকে, যখন আমি লং ডিরেকশন চিন্তা করতেছি। বাট যখন শর্ট ডিরেকশন চিন্তা করতেছি, তখন এটা কিন্তু কন্টিনিউ করতেছে, দুই দিকে কন্টিনিউ করতেছে, তার মানে এটা হচ্ছে একটা ইন্টেরিয়র স্প্যান। তো এই যে ইন্টেরিয়র স্প্যান এবং এক্সটেরিয়র স্প্যান, এইটা আমাকে আগে চিনতে হবে। চেনার পরে আমি হচ্ছে কোএফিসিয়েন্ট চুজ করব। এখন আমি দেখি যে আমার সাপোর্ট কন্ডিশনটা কিভাবে আসে। ফার্স্টে এক্সটেরিয়র স্প্যানে আমার ইন স্প্যানে হচ্ছে হলো এইচ বিম আছে, আর ইন্টেরিয়র কোনো বিম নাই, তার মানে আমার প্রবলেম সিস্টেম হবে হচ্ছে ডি, স্ল্যাব উইথাউট বিমস বিটুইন ইন্টেরিয়র সাপোর্ট বাট উইথ এইচ বিম, দ্যাটস মিন ডি হবে আমার সাপোর্ট কন্ডিশন। তাহলে ডি এর ক্ষেত্রে আমাদের পজিটিভ মোমেন্ট হচ্ছে হলো 50% আর নেগেটিভ মোমেন্ট হচ্ছে হলো এক্সটেরিয়র ইন্ডে 30% আর ইন্টেরিয়র ইন্ডে হচ্ছে হলো 70%। ঠিক আছে, এটা হচ্ছে তার ডিস্ট্রিবিউশনটা। আর যখন হচ্ছে আমরা ইন্টেরিয়র স্প্যানে যাব, ইন্টেরিয়র স্প্যানে কন্ডিশন আমার এইটা, তাহলে পজিটিভ মোমেন্ট হচ্ছে 35% আর 65% হচ্ছে বোথ ইন্টেরিয়র নেগেটিভ মোমেন্ট। তো এই জিনিসটা সবাই আমাকে একটু ঠান্ডা মাথা চিন্তা করে বলো যে বুঝতে পারছো কিনা। শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। একটু রেস্ট করতে, তাহলে আমি হঠাৎ করে মনে করি যে নেটওয়ার্ক মনে চলে গেছে, তোমরা শুনতেছো না, ঝামেলা আছে অনলাইন আর অফলাইন ক্লাসের, কারণ তোমাদেরকে আমি দেখতে পাচ্ছি না এখন। এখন এটা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের মাথায় রাখো এগুলা, যে শর্ট স্প্যানের ক্ষেত্রে হচ্ছে 6.5 আর 3.5, আর লং স্প্যানের ক্ষেত্রে হচ্ছে এক্সটেরিয়রের যেই নেগেটিভ সেটা হচ্ছে 0.3 আর এটা হচ্ছে 7 আর পজিটিভ হচ্ছে 0.5। স্যার বলো। স্যার ইন্টেরিয়র স্প্যানে আমার সাপোর্ট কন্ডিশনটা হচ্ছে সি হওয়ার কথা না? সি আচ্ছা, ইন্টেরিয়রের সি হওয়ার কথা, হ্যাঁ সি ধরতে পারো তুমি। ইন্টেরিয়র যেহেতু একই জিনিস, সি হওয়ার কথা একদম। যদি তুমি স্ট্রিক্টলি চিন্তা করো তাহলে সি, অবশ্যই সি। যদি ইন্টেরিয়র চিন্তা করো এটা সি হওয়ার কথা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা ওই জিনিসটায় চলে যাই, যে আমাদের ডিস্ট্রিবিউশনটা। তাহলে এখন আমি এখানে ড্র করি যে আমাদের লং ডিরেকশনে হচ্ছে এইটা ছিল। তো এখানে হচ্ছে 0.3, এখানে 0.7 আর এখানে হচ্ছে 0.5। আর এটার ক্ষেত্রে আমরা যখন চিন্তা করছিলাম এই ডিরেকশনটা, তখন হচ্ছে 0.6535। ঠিক আছে, তো আমাদের স্ট্যাটিক মোমেন্ট বের করা আছে। আমরা ইচ্ছা করলে এখন লং ডিরেকশন বা শর্ট ডিরেকশনের মোমেন্টটাকে বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তো এরপরে আমাদের কাজ হচ্ছে এই যে মোমেন্টগুলো আছে, মোমেন্টগুলো বের করে আমরা হচ্ছে ল্যাটারালি ডিস্ট্রিবিউট করব। ঠিক আছে, তো ল্যাটারালি ডিস্ট্রিবিউট করার আগে আমাদেরকে যেটা করতে হবে, আমরা ফার্স্টে হচ্ছে শর্ট ডিরেকশন চিন্তা করি। তো শর্ট ডিরেকশনে আমাদের
কলাম স্ট্রিপ এবং মিডল স্ট্রিপ কত হবে সেটা আগে চিন্তা করে নেই। তো এটা হচ্ছে হলো আমাদের স্ল্যাবটা, যেটাকে আমাদের এক্সটেরিয়র স্ল্যাব ডিজাইন করতে বললো। তো এটা হচ্ছে হলো কলাম স্ট্রিপ। আমার পেনটা এই সাইডে যাচ্ছে না, এই জন্য আমাকে মাউস দিয়ে লিখতে হচ্ছে। তাহলে এটা হচ্ছে হলো মিডল স্ট্রিপ আর এটা হচ্ছে হলো কলাম স্ট্রিপ, ঠিক আছে। আচ্ছা, এখন এই কলাম স্ট্রিপের উইডথ কত হবে বলো? কলাম স্ট্রিপের উইডথ কত হবে? মিনিমাম অফ আমার বাই হচ্ছে 4 24/4 20/4 24/4, তার মানে এখানে বেসিক্যালি হবে হচ্ছে হলো 5 ফিট। তাহলে আমার কলাম স্ট্রিপ হচ্ছে হলো 5 ফিট, ঠিক আছে। আর এখানের সেন্টার থেকে এটার সেন্টার পর্যন্ত ডিসটেন্স কত? 12 ফিট। তো এটা যদি 12 ফিট হয় তাহলে আমাদের মিডল স্ট্রিপ যেটা সেটা হচ্ছে হলো 7 ফিট। তাহলে এটা কি ইজি না বোঝাটা আগের থেকে? তাহলে আমাদের কলাম স্ট্রিপ এবং মিডল স্ট্রিপ ভাগ হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো শর্ট ডিরেকশনের মোমেন্টটাকে ভাগ করতে হবে। এখন শর্ট ডিরেকশনের মোমেন্ট ভাগ করার জন্য আমাদের কি কি প্যারামিটার লাগে আমরা আগেই বলে আসছিলাম, যে একটা আসপেক্ট রেশিও লাগে, তারপরে হচ্ছে হলো তোমার আলফা লাগে যেটা বিম থাকলে দিতে হয়, আরো কিছু ফ্যাক্টর লাগে সেটা হলো টরশনাল ফ্যাক্টর আমরা বলছিলাম। তো আমরা একটা একটা করে আসি। তো এইখানেই তো আমাদের আসলে এইচ বিমটা আছে, তাই না? এই এইচ বিমটা হচ্ছে হলো এই জায়গাটাতে আছে। তো ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে হলো আমাদের আসপেক্ট রেশিও বের করব, যে লং স্প্যান ডিভাইডেড শর্ট স্প্যানের রেশিওটা। তারপরে আমাদের বিমের কনফিগারেশনটা একটু দেখি। বিম আমাদের বলা ছিল যে আমাদের 22 ইঞ্চি ডেপথের একটা বিম ছিল, যেটার উইডথ হচ্ছে হলো 16 ইঞ্চ। তো যখন আমরা বিম চিন্তা করি আমরা একদম ইনিশিয়ালি বলে আসছিলাম যে আমাদের বিমের উইডথটাকে আমরা ইফেক্টিভ উইডথ চিন্তা করি, যে স্ল্যাবের একটা পোর্শন আসলে বিমের সাথে অ্যাজ ইউনিট হিসাবে কাজ করে। তো এই ডেপথ কি বলে উইডথ যেটা আছে এটা কত হবে সেটার ইকুয়েশন আমাদের দেয়া ছিল, যে বিমের উইডথ দ্যাটস মিন 16 এটা প্লাস 2 ইনটু কত টোটাল হাইট অফ বিম মাইনাস হচ্ছে হলো এইচএফ হচ্ছে হলো স্ল্যাবের পোর্শনটা, স্ল্যাবের হাইট এইটা, বাট এটাকে অবশ্যই কার থেকে কম হতে হবে, তোমার বিমের উইডথ প্লাস হচ্ছে হলো 8 ইনটু স্ল্যাব থিকনেস। তো এই দুইটার মধ্যে যেটা কম হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের আসতেছে হচ্ছে হলো বি ইফেক্টিভ 43 ইঞ্চ। তার মানে আমরা 43 ইঞ্চ হলো বি ইফেক্টিভ ধরলাম। আচ্ছা, বি ইফেক্টিভ ধরলে আমাদের যেহেতু মোমেন্ট অফ ইনার্শিয়া, আবার হ্যাঁ ইফেক্টিভ উইথটা একটু আবার বলবেন? ইফেক্টিভ উইথ এই জন্য তো তোমাদেরকে বললাম যে আগের অঙ্কগুলো যদি দেখে আসতাম তাহলে আমার এটা হতো না আর কি। তো ইফেক্টিভ উইথের ইকুয়েশন ছিল এরকম, যে বিমের উইথ প্লাস হচ্ছে হলো 2 ইনটু এইচ, এটা মনে হয় বিমের ছিল আর কি, ঠিক আছে। নোটেশনটা আমার এই মুহূর্তে খেয়াল নাই। 2 এইচবি, এইচবি হচ্ছে হলো এটা বিমের যে ক্লিয়ার এটা ডেপথটা এটা, বাট এটা লেস দ্যান ইকুয়াল হওয়ার কথা ছিল যে বিডব্লিউ প্লাস হচ্ছে হলো 8 এইচ স্ল্যাবের, এটা হচ্ছে হলো এই স্ল্যাব। এটা একটা আমাদের ইকুয়েশন ছিল যে ইফেক্টিভ উইথ আসলে কতটুকু হবে, সেইখান থেকে এটা আসছে। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা। জি স্যার, ঠিক আছে। যেহেতু আমাদেরকে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে, তো আমাদের অবশ্যই তার সেন্ট্রয়েডাল ডিসটেন্স ওয়াই বার যেটা আছে ওয়াই বার লাগবে। তো এই টোটাল যে সেকশনটা আছে এটার ওয়াই বার কত সেটা আমরা এখানে বের করলাম। সো ওয়াই বার হচ্ছে 13.66 ইঞ্চি। আর তারপরে হচ্ছে তার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করলাম দুইটা এরিয়াতে ভাগ করে, A1 A2। সো তার মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা ইজিলি বের করতে পারবো সেন্ট্রয়েডের যে ধারণা আছে সেটা দিয়ে। আর স্ল্যাব যেটা আছে ওই স্ল্যাবের আবার মোমেন্ট অফ ইনার্শিয়া লাগবে। তো স্ল্যাবের উইডথ কত ছিল মনে আছে? এখান থেকে আমার চলো স্ল্যাব ছিল আমরা বের করে আসছিলাম 12 ফিট 10 ইঞ্চি, 12 ফিট স্ল্যাব ছিল 12 ফিট 10 ইঞ্চি। 12 ফিট হচ্ছিল সেন্টার থেকে সেন্টার,
আর 10 ইঞ্চি হলো কলাম থেকে। তো আমাদের টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া হবে হচ্ছিল স্ল্যাবের উইথ তার হাইটের কিউব ডিভাইডেড হচ্ছিল 12, দ্যাটস মিন BH কিউব বাই 12 নরমাল যে ফর্মুলা ছিল। তো আমরা যদি আইএস বের করতে পারি ইজিলি আমরা যেটা করতে পারবো যে আলফা এফটা বের করতে পারবো। এটা বেসিক্যালি ছিল যে বিমের মোমেন্ট অফ ইনার্শিয়া আর কলামের স্ল্যাবের মোমেন্ট অফ ইনার্শিয়া রেশিও, আর এগুলো ছিল ইয়ংস মডুলাস অফ কনক্রিট। সো যেহেতু দুইটাই কনক্রিট আলটিমেটলি কাটাকাটি চলে যাবে। তো এটা হচ্ছে 2.78। তাহলে এই প্যারামিটারটা পাওয়ার পরে আমাদের যেটা করতে হবে বেসিক্যালি এই প্যারামিটারটাও বের করতে হবে যে আলফা এফ ইন্টু L2 বাই L1। তো L2 বাই L1 তো আমরা আগে বের করে আসছি 1.2, সেখান থেকে আমরা এটা পাচ্ছি। তো এই প্যারামিটারগুলো আমাদের লাগবে। তাহলে দুইটা মাথায় রাখো যে 1.2 আর 3.3। তো এই প্যারামিটার যদি জানি তাহলে আমরা হলো আমাদেরটা ডিস্ট্রিবিউট করতে পারবো। তো ওই একই জিনিসই আবার এখানে লিখছি আমি সংক্ষেপে যে L2 বাই L1 হচ্ছিল 1.2 আর আলফা এফ এর এই ভ্যালুটা হচ্ছিল 3.3। এটা প্রিভিয়াস স্লাইড থেকে আসছে। এখন আমরা যাই যে আমাদের কলাম স্ট্রিপ এবং মিডল স্ট্রিপে কিভাবে মোমেন্টটাকে ভাগ করব। তো 1.2 আর 3.33। আচ্ছা, এটা আমাদের ছিল শর্ট ডিরেকশনের, ঠিক আছে, শর্ট ডিরেকশন। তাহলে এটা ছিল 1.2 আর এই ভ্যালুটা ছিল হচ্ছিল 3.33। তাহলে এখন বলো কিভাবে ডিস্ট্রিবিউট করবা। আমরা কোন ডিরেকশনে ছিলাম মনে আছে? আমরা ছিলাম শর্ট ডিরেকশনে। শর্ট ডিরেকশনে বলো, একজন বলো কিভাবে করব। আমাদের ফার্স্টে একটা একটা করে আমরা আসি যে এটা হচ্ছিল 1.2, দ্যাটস মিন এই দুইটার মাঝখানে কোথাও একটা থাকবে 1.2। আর আলফা এফ এর এই ভ্যালুটা হচ্ছিল কত? 3.3। তার মানে একের চেয়ে বেশি যে কন্ডিশন সেটাই আসলে গভর্ন করবে। তো ইন্টেরিয়র নেগেটিভ মোমেন্ট কত হবে? 0.75 আর হচ্ছিল 0.45। এই দুইটার মাঝখানে কোনো একটা ভ্যালু হবে। এটা কি সবাই বুঝতে পারতেছি? জি স্যার। আচ্ছা, আর পজিটিভ মোমেন্টের ক্ষেত্রে একই কন্ডিশন, এটার চেয়ে বড় হবে, তার মানে 0.75 আর হচ্ছে হলো 0.45 এর চেয়ে মাঝখানে কিছু হবে। তাহলে কি আমরা ইন্টারপোলেট করতে পারবো না যে 0.75 মাইনাস 0.45 এটা কত ডিফারেন্সের জন্য? 2 মাইনাস 1। তাহলে 0.2 ডিফারেন্সের জন্য কত? এটা বের করব। এটা বের করে ধরো x হইল, x হইলে আমাদের যেহেতু 1.2 এর জন্য তাহলে আমাদের হবে 0.75 মাইনাস x, যে অংশটা হবে সেটাই আমাদের কোএফিশিয়েন্ট, ঠিক আছে। তো এই কোএফিশিয়েন্টটা বের করলে খুব সহজ পয়েন্ট ওইখানে আসলে 69 এর মতো আসে, ঠিক আছে। দুইটার ক্ষেত্রে একই হয়, 69 এর মতো আসে। তো যদি এই ইন্টারপোলেশন করতে পারো তাহলে ইজিলি তোমরা ওই ভ্যালুটা পাওয়ার কথা 0.69। তো তাহলে আমাদের হচ্ছে হলো পজিটিভ মোমেন্ট হচ্ছে হলো 69% ক্যারি করবে হচ্ছে হলো কলাম স্ট্রিপ, আর নেগেটিভ মোমেন্টেরও 69% হচ্ছে হলো কলাম স্ট্রিপ ক্যারি করবে। তো এখানে যদি 69% করে তাহলে মিডল স্ট্রিপকে কতটুকু করতে হবে? 31%। তো এটাই এখানে বের করা আছে যে 31% হচ্ছে হলো এটা করবে। তো আমরা তো টোটাল পজিটিভ মোমেন্ট নেগেটিভ মোমেন্ট সবই জানি, ঠিক আছে। তো পজিটিভ এবং নেগেটিভ মোমেন্ট জানলে আমরা এখান থেকে ইজিলি আমাদের টোটাল মোমেন্ট কতটুকু ক্যারি করবে জানবো। তো এরপরে কি করতে হবে? এরপরের কাজটা খুবই ইজি। এই টোটাল মোমেন্ট গুলাকে কলাম স্ট্রিপে ভাগ করে দিতে হবে যে 10 ফিটের মধ্যে, সরি কলাম স্ট্রিপ হলো 5 ফিট, এতে পার ফিটে কতটুকু কাজ করে তারপর ডিজাইন করতে হবে। আবার মিডল স্ট্রিপেরও টোটাল মোমেন্ট জানি, তো পার ফিটে কতটুকু করব সেটার জন্য ডিজাইন করব। তো ওই কাজটাই আমি করছি এখানে, যে কলাম স্ট্রিপে 5 ফিটে ভাগ করে দিছি। আর বাকি যে ক্যালকুলেশন আছে ক্যালকুলেশনটা হচ্ছে তোমাদেরকে নিজে করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস আছে, সেটা আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি এখন, সেটা হলো
এই যে কলাম স্ট্রিপের এখানে কি একটা তোমার এইচ বিম আছে না? এখানে তো একটা এইচ বিম আছে। আচ্ছা, তো এখন ভালো করে একটু চিন্তা করো যে কলাম স্ট্রিপের এখানে যদি এইচ বিম থাকে, এটা হচ্ছে হলো এইচ বিম, আর নিচে আছে হচ্ছে তার কলামটা। এখন আমরা কলাম স্ট্রিপে ভাগ করছি কিভাবে? এইভাবে না? এটাই তো আমাদের কলাম স্ট্রিপের পোর্শনটা, এই যে এটা 5 পেজ যেটা দেখানো আছে। তো এইখানে যে নেগেটিভ মোমেন্ট আসবে বা পজিটিভ মোমেন্ট আসবে, মোমেন্টটা অনেকটা এরকম, তার মানে এইভাবে আসলে কাজ করতেছে মোমেন্টটা। এখন এই মোমেন্টটা যখন আসবে স্ল্যাব থেকে, স্ল্যাব তো আসলে একা কাজ করতেছে না, সাথে বিমও কাজ করবে না একটা ফ্লেক্সারাল মেম্বার হিসাবে। জি স্যার। তাহলে এখন কত পার্সেন্ট আসলে বিম নিবে আর কত পার্সেন্ট নিবে হচ্ছে স্ল্যাব, এটার একটা আইডিয়া দরকার। সো এইখানে যে টোটাল মোমেন্টটা আসতেছে, এই টোটাল মোমেন্টটা আমাদের কত পার্সেন্ট নিবে, এটার জন্য একটা গাইডলাইন আছে, ওইখানেই আছে। আমাদের এখানে বলা আছে যে কলাম লাইনে যদি বিম থাকে সেই ক্ষেত্রে তার 85% মোমেন্ট নেবে হচ্ছে ওই বিমটা, কিন্তু কন্ডিশন হচ্ছে আলফা এফ এর এটার ভ্যালু হচ্ছে 1 এর চেয়ে বড় হতে হবে। আমাদের ভ্যালু কত ছিল? 3.33। সো এটা 1 এর চেয়ে বেসিক্যালি বড় হবে। তো আমরা যেটা করব, 85% আমাদের কলাম স্ট্রিপের মোমেন্ট সেটা হচ্ছে বিমটা নিবে। তো বিমটা যদি 85% মোমেন্ট নেয়, তো এখানে তো আমরা কলাম স্ট্রিপের টোটাল মোমেন্টটা বের করলাম, তাহলে ইসের মোমেন্ট কত হবে, স্ল্যাবের মোমেন্ট কত হবে সেটা চিন্তা করো। এখন আমাদের এই যে এই কন্ডিশনের কারণে কলাম লাইনে যদি বিম থাকে সেটা 85% অফ কলাম স্ট্রিপ মোমেন্টে নিয়ে নিবে। সো বাকি থাকে হচ্ছে 15% মোমেন্ট। এই 15% মোমেন্ট হচ্ছে স্ল্যাব নিবে। এই কারণে দেখো যে আমাদের কলাম স্ট্রিপ মোমেন্ট যেটা ছিল সেটার সাথে আমরা আরেকটা ফ্যাক্টর অ্যাড করছি হচ্ছে 0.5 দিয়ে মাল্টিপ্লাই করা, যেটা আগের বার ছিল না। আগে যেহেতু কোনো বিম ছিল না, আমাদের এই সমস্যাটা ছিল না। যেহেতু বিম আছে সেই ক্ষেত্রে 85% হচ্ছে বিম ক্যারি করবে। আচ্ছা, তো ওইটা কিন্তু শুধু কলাম স্ট্রিপের ক্ষেত্রে। মিডল স্ট্রিপ যেটা আছে, মিডল স্ট্রিপের ক্ষেত্রে কোনো বিম টিম কিছু নাই এখানে মিডল স্ট্রিপের নিচে। সো এটা অ্যাজ ইউজুয়াল আমাদের মিডল স্ট্রিপের যেই মোমেন্টটা ছিল তোমার 34 আর হচ্ছে 18 কিউব ফিট, এটাকেই সিম্পলি তার ডিভাইড করে দিয়েছি তার উইডথ দিয়ে। তো এটা যদি তুমি করো তাহলে তুমি এখান থেকে মোমেন্ট পেয়ে যাবা। তো এই মোমেন্ট কিউব ফিট পার ফিটে পেলে তুমি ইজিলি বটম বার, টপ বার এগুলা ডিজাইন করতে পারবা। বুঝতে পারছো এটা? জি স্যার। আচ্ছা, আমার মনে হচ্ছে অনেকেই তোমরা খুব কষ্ট করে জি স্যার বলতেছো। আমি আপাতত এই অঙ্কটা আরো কন্টিনিউ করতে হবে আমার, কিন্তু এখন আসলে তোমাদের ক্লাস অনেকক্ষণ হয়ে গেছে। আমি যতটুকু পর্যন্ত দেখাইলাম এই পর্যন্ত সবাই দেখে আসবা, কারণ এরপরে আমি যে অংশটুকু করাবো এটাই হচ্ছে ডিরেক্ট ডিজাইন মেথডের লাস্ট অঙ্ক এবং লাস্ট পোর্শন। তারপর আমি শেয়ার ডিজাইনে চলে যাব। তো যারা এখনো দেখো নাই তারা হচ্ছে ভালো করে দেখে আসো। তোমাদের এই ডিজাইন ডিরেক্ট ডিজাইন মেথড শেষ যখন হবে, আর ধরো একটা ক্লাস লাগবে আমার আশা করতেছি, তো তারপরে আমি ক্লাস টেস্টের ডেট অ্যানাউন্স করব। ঠিক আছে? তো ডিরেক্ট ডিজাইন মেথডের উপরেই তোমাদের ক্লাস টেস্ট হবে। ঠিক আছে? Yes, sir. সবাই পড়ে আসবা। আচ্ছা, ঠিক আছে, তাহলে মোটামুটি আজকের ক্লাস এখানে আমি শেষ করতেছি। Sir,